প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আজকের এই ক্লাস দেখছো সবাই সুস্থ ও নিরাপদ আছো। ফিরে এলাম নতুন একটি আলোচনা নিয়ে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র এর ৬ষ্ঠ অধ্যায় মূলধন এর উপর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ। আজকে আমরা এই উদ্দীপক হতে 4টি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আজকের এই সৃজনশীল প্রশ্ন আলোচনায় তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ তৈবুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, চলো আমরা উদ্দীপকটি দেখে নেই। উদ্দীপকে দেখা যাচ্ছে জুবেদা বেগমের দেশের 2016-17 অর্থ বছরে মোট মূলধনের পরিমাণ ছিল 15,000 কোটি টাকা। 2017-18 অর্থ বছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাঁড়ায় 20,000 কোটি টাকা। ওই একই সময়ে মূলধনের ক্ষতির পরিমাণ ছিল 500 কোটি টাকা। সম্প্রতি জুবেদা বেগমের দেশের সরকার ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার 10% থেকে কমিয়ে 8% করেছে। শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটি পড়ে নিলাম। এই উদ্দীপক হতে আমাদেরকে গ এবং ঘ এর আনসার করতে হবে। এছাড়াও জ্ঞানমূলক এবং অনুধাবনে আমাদের আরও 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। জ্ঞানমূলক প্রশ্নে বলা হচ্ছে স্থায়ী মূলধন কি, অনুধাবনমূলক প্রশ্নে বলা হচ্ছে অর্থ ও মূলধন কি এক, ব্যাখ্যা করো। গ নং প্রশ্নে উদ্দীপক হতে জুবেদা বেগমের দেশের মূলধন গঠনের হার নির্ণয় করো। অর্থাৎ এই যে 2016-17 অর্থ বছরে 15,000 কোটি এবং 17-18 অর্থ বছরে যে 20,000 কোটি টাকা উন্নীত হয়েছে, এই একটি অর্থ বছরে কত % আমাদের মূলধন বৃদ্ধি পেয়েছে তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। ঘ নং প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপক অনুযায়ী জুবেদা বেগমের দেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে উক্ত দেশের সঞ্চয় ও মূলধন গঠনের উপর কী প্রভাব পড়বে, ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সরকার ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার 10% থেকে কমিয়ে 8% করেছে। এই যে পদক্ষেপটি সরকার নিয়েছে, এর কারণে সঞ্চয় এবং মূলধন গঠনের উপর কী প্রভাব পড়বে তা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা যদি ক নং প্রশ্নের আলোচনা শুরু করি, সেক্ষেত্রে প্রশ্নে বলা হচ্ছে স্থায়ী মূলধন কি। ইতিমধ্যে তোমরা আমাদের বেশ কিছু ক্লাস দেখেছো। অন্যান্য ক্লাসগুলোতে এই প্রশ্নটির উত্তর একাধিকবার দেয়া হয়েছে। স্থায়ী মূলধন বলতে আমরা সেই ধরনের মূলধনকেই বোঝাচ্ছি যেই মূলধনসমূহ আমরা বারবার উৎপাদন কাজে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি একটি কারখানার ফ্যাক্টরি বিল্ডিংয়ের কথা ধরি, এই বিল্ডিংটি ওই কারখানায় শুধু একদিন বা 1 মাসের জন্য ব্যবহৃত হচ্ছে না। যতদিন এই কারখানাটি থাকবে ততদিন কিন্তু এই বিল্ডিংটি তারা বারবার ব্যবহার করবে। এক্ষেত্রে আমরা এই কারখানার বিল্ডিংটিকে স্থায়ী মূলধন হিসেবে গণ্য করতে পারব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে অর্থ ও মূলধন কি এক, ব্যাখ্যা করো। সাধারণত আমরা অর্থ এবং মূলধনের মধ্যে তেমন পার্থক্য না করলেও অর্থ এবং মূলধন কিন্তু এক নয়। অর্থ হিসেবে তাকে আমরা পরিগণিত করব যা মূল্যের মাপক, বিনিময়ের মাধ্যম এবং সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয়। পক্ষান্তরে মানুষের কর্মপ্রচেষ্টার মাধ্যমে উৎপাদিত কোনো দ্রব্য বা উপাদান যদি পুনরায় নতুন কোনো উৎপাদন কাজে ব্যবহার হয় বা ব্যবহার করার সুযোগ থাকে, তবে সেই ব্যবহৃত অংশটাকেই আমরা মূলধন বলি। অর্থাৎ এক্ষেত্রে মানুষ তাদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে যে আয় করে থাকে তার কিছু অংশ সে তার নিজের ভোগের জন্য ব্যয় করে,
কিছু অংশ সে সঞ্চয় করে এবং এই সঞ্চয়কৃত অংশের কিছু অংশ সে ভবিষ্যতে অন্য কোনো বিনিয়োগের করে থাকে। এক্ষেত্রে সঞ্চয়ের যে অংশ পুনরায় উৎপাদন কাজে বিনিয়োগ করা হচ্ছে সেই অংশটুকুই আমরা এখানে মূলধন বলবো। তাই পরিষ্কারভাবেই বলা যাচ্ছে অর্থ এবং মূলধন এক নয়। শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের গ নং প্রশ্ন, উদ্দীপক হতে জুবেদা বেগমের দেশের মূলধন গঠনের হার নির্ণয় করো, প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। আমাদেরকে এখানে মূলধন গঠনের হার নির্ণয় করতে বলা হয়েছে। তো মূলধন গঠনের হার বলতে বোঝাচ্ছে কোনো বছরের তুলনায়, অর্থাৎ পূর্ববর্তী বছরের তুলনায় বর্তমান বছরে বা বর্তমান বছরের তুলনায় আগামী বছরে কোনো দেশের অর্থনীতির সাথে কী পরিমাণ মূলধন যুক্ত হবে তাকেই বলা হচ্ছে মূলধন গঠনের হার। আমরা দেখতে পাচ্ছি যে 2016-17 অর্থ বছরে মোট মূলধন ছিল 15,000 কোটি টাকা। আমরা যদি ধরে নেই, ধরি 2016-17 অর্থ বছরের মূলধন টি সময়ে কেটি সমান সমান 15,000 কোটি টাকা। এখানে আমরা সময়কে টি দ্বারা প্রকাশ করছি এবং মূলধনকে কে দ্বারা প্রকাশ করছি। এজন্য 2016-17 অর্থ বছরের মূলধনকে আমরা কে টি দ্বারা প্রকাশ করব। পুনরায় 2017-18 অর্থ বছরের মূলধনের পরিমাণ, যেহেতু এখানে 16-17 পর 17-18 অর্থাৎ একটি বছর সময় বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা সময় টি এর সাথে 1 যোগ করে নিব, t+1। 17-18 অর্থ বছরে মূলধনের পরিমাণ কে t+1 সময়ে কে t+1 সমান সমান 20,000 কোটি টাকা। আমরা এখন আমাদের এই 1 বছর সময়ের ব্যবধানে যে পরিমাণ মূলধন গঠন হয়েছে অর্থাৎ মূলধন বৃদ্ধি পেয়েছে সেই অংশটা বের করব। তার মাঝে আমরা উদ্দীপকে আরও একটি অংশ দেখতে পাচ্ছি, তা হচ্ছে মূলধনের ক্ষতির পরিমাণ। অর্থাৎ এই একটি বছর আমরা আমাদের যে মূলধনগুলো ব্যবহার করলাম, এই মূলধনগুলো ব্যবহারের কারণে তার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খরচটাকে এখানে আমরা 500 কোটি টাকা দ্বারা চিহ্নিত করছি। আমরা এটাকে বলবো অবচয় ব্যয়। অবচয় ব্যয়কে আমরা ডিসি দ্বারা প্রকাশ করি, 500 কোটি টাকা। অবচয় ব্যয় ডিসি, ডেপ্রিসিয়েশন কস্ট 500 কোটি টাকা। অতএব নিট মূলধন গঠন সমান সমান কে t+1 মাইনাস কেটি মাইনাস ডিসি। আমাদের অবশ্যই সূত্রটি মুখস্থ থাকতে হবে। আমরা এখন যে মানগুলো আমরা পূর্বে উল্লেখ করে রেখেছি মানগুলো এখানে বসিয়ে দিব। কেটি হচ্ছে 20,000 মাইনাস 15,000 মাইনাস 500 কোটি টাকা। অর্থাৎ আমাদের হাতে থাকবে 4,500 কোটি টাকা। এই 1 বছরের মধ্যে আমাদের নিট মূলধন বৃদ্ধি পেয়েছে 4,500 কোটি টাকা। এখন
আমরা এই 4,500 কোটি টাকা যে বৃদ্ধি পেয়েছে, কি হারে বৃদ্ধি পেয়েছে আমাদের পূর্ববর্তী মূলধনের তুলনায়, সেই পরিমাণটা বের করব। তার জন্য আমরা এখানে আরও একটি সূত্র ব্যবহার করব। আমরা এখন মূলধন গঠনের হার নির্ণয় করব, অর্থাৎ মূলধন গঠনের হার সমান সমান নেট মূলধন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক মূলধন ইন্টু 100। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের নিট মূলধন বৃদ্ধি হয়েছে আমাদের 4,500 কোটি টাকা। আমাদের প্রাথমিক মূলধন ছিল 15,000 কোটি টাকা এবং ফর্মুলার 100। আমরা এখন যদি এটি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা 0,0,0,0 কাটতে পারি, আরও একটি শূন্য রয়েছে, কেটে দিলাম। তো 3, 15, 45, 30, অর্থাৎ 30%। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2016-17 অর্থ বছরের অর্থাৎ টি সময়ের মূলধন কেটি ছিল 15,000 কোটি টাকা। পরবর্তী বছর অর্থাৎ একটি বছর বৃদ্ধি করা হয়েছে T+1। 17-18 অর্থ বছরের মূলধনের পরিমাণ ছিল আমাদের KT+1 সমান 20,000 কোটি টাকা এবং উক্ত সময়ে আমাদের অবচয় ব্যয় ছিল ডিসি ডেপ্রিসিয়েশন কস্ট 500 কোটি টাকা। সূত্রে দেখা যাচ্ছে নিট মূলধন গঠন করার যে সূত্র কেটি, অর্থাৎ পরবর্তী বছর থেকে তার পূর্ববর্তী বছর বিয়োগ করা হয়েছে এবং সাথে আমাদের যে ডেপ্রিসিয়েশন কস্ট অবচয় ব্যয় রয়েছে তাও বিয়োগ করতে হবে। 20,000 মাইনাস 15,000 মাইনাস 500, আমরা পেলাম 4,500 কোটি টাকা। এখন এইখান থেকে আমরা আমাদের হার বের করার জন্য মূলধন গঠনের হারের যে সূত্র রয়েছে তা হচ্ছে নিট মূলধন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক মূলধন ইন্টু 100। আমরা প্রত্যেকটার মান বসিয়ে ক্যালকুলেট করার পর দেখতে পেলাম যে 30% হারে ওই বছর মূলধন গঠন হয়েছে। আশা করি তোমরা ম্যাথের ক্যালকুলেশন প্রসেসটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন, উদ্দীপক অনুযায়ী জুবেদা বেগমের দেশে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে উক্ত দেশের সঞ্চয় ও মূলধন গঠনের উপর কী প্রভাব পড়বে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে, সমাধান করার চেষ্টা করি। আমরা যদি উদ্দীপকটি খেয়াল করে দেখতে পাবো যে জুবেদা বেগমের দেশের সরকার ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদি আমানত, অর্থাৎ বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার 10% থেকে কমিয়ে 8%, 10 থেকে কমিয়ে 8% করেছে, অর্থাৎ সুদের হার কমানো হয়েছে। এক্ষেত্রে অবশ্যই এর একটি প্রভাব আমাদের সঞ্চয়ের উপর আসবে। সাধারণত সঞ্চয় সুদের হারের সাথে ধনাত্মকভাবে সম্পর্কযুক্ত, অর্থাৎ যদি সুদের হার বেশি থাকে তবে মানুষ সঞ্চয়ে বেশি আগ্রহী হয়। যদি সুদের হার কম থাকে সেক্ষেত্রে মানুষের মধ্যে সঞ্চয়ের আগ্রহ কমে যায়। এখানে সরকার সুদের হার 10% থেকে 8% করেছে, অর্থাৎ কমানো হয়েছে। এই কমানোর কারণেও আমরা কিন্তু বলতে পারি যে মানুষের মধ্যে সঞ্চয়ের আগ্রহ কমে যাবে এবং যখন মানুষের মধ্যে সঞ্চয়ের আগ্রহ কমে যাবে তখন কিন্তু মূলধন গঠনের হারও কমে যাবে। অর্থাৎ এই যে ইন্টারেস্ট রেট কমানো হলো তার জন্য কিন্তু একটি নেতিবাচক প্রভাব আমরা আমাদের অর্থনীতিতে দেখতে পাব। শিক্ষার্থীরা, এই বিষয়টিকে যদি আমরা একটি চিত্রের সাহায্যে উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে একটি চিত্র উপস্থাপন করতে পারি। ভূমি অক্ষে আমরা সঞ্চয়,
সঞ্চয়কে আমরা এখানে এস দ্বারা প্রকাশ করব এবং লম্বকে আমরা সুদের হারকে আমরা আই দ্বারা প্রকাশ করি, দেখানো হলো। এখন সরকার সুদের হার 10% থেকে কমিয়ে 8% করেছে। সেক্ষেত্রে আমরা জানি যে সুদের হার এবং সঞ্চয়ের মধ্যে একটি ধনাত্মক সম্পর্ক রয়েছে। যখন ইন্টারেস্ট রেট 10% ছিল, আমরা ধরে নিই সুদের সঞ্চয়ের পরিমাণ ছিল S1। ইন্টারেস্ট রেট কমে যখন 8% হয়েছে, তখন আমাদের সঞ্চয়ের পরিমাণ দেখা যাচ্ছে কমে হচ্ছে S2। আমরা যদি বিন্দুগুলো যোগ করে দেই, একটি ঊর্ধ্বমুখী রেখা পাচ্ছি, সঞ্চয় রেখা, এস সঞ্চয় রেখা। এখানে দেখা যাচ্ছে যখন সঞ্চয় কমে যাচ্ছে, ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, তখন আমাদের সঞ্চয়ও কমে যাচ্ছে। অর্থাৎ সরকার কর্তৃক যে পদক্ষেপটি নেওয়া হয়েছে তা নেওয়ার কারণে আমাদের সঞ্চয়ের পরিমাণ কমে যাবে এবং যার কারণে আমাদের মূলধন গঠনের হারও কমে যাবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।